যে গুম সংক্রান্ত কমিশন কাজ করছে সেই কমিশন কিন্তু অনেক দিন ধরে কাজ করছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই কমিশনের থেকে তাদের যে প্রাথমিক অনুসন্ধানের যে প্রাথমিক প্রতিবেদনের প্রাথমিক অংশ সেটুকু সরকারের কাছে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেটা কতটা ভয়াবহ সেটা ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। সেই ভয়াবহতার প্রেক্ষিতেই কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন যে উনি এই আয়নাঘরগুলি ভিজিট করতে চান। তারপরে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যতটুকু সময় লেগেছে, কখনো কখনো ওনার শিডিউল মেলানোর বিষয়ে আগে পরে হয় কয়েকদিন হয়তো, এতটুকু আমি জানি। এর বাইরে আসলে বাধার বিষয়ে আমরা অফিসিয়ালি এই ধরনের কোনো কিছু আমাদের কাছে জানা নেই। তো 6 মাস ধরেন আপনি কেন লাগলো? হ্যাঁ, 6 মাস কেন করি? শেখ হাসিনা সহ তার যে সমস্ত সহযোগীরা এই ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত, তাদের শুধু অন্য সকল অপরাধ বাদ দিয়ে শুধু যদি এই একটা অপরাধের বিচার করার আমরা তাগিদ অনুভব করি, জাস্ট এই কমিশনের যে ফাইন্ডিংস এনাফ, কিচ্ছু দরকার নেই। মানে অনেকগুলি মামলায় সে সর্বোচ্চ সাজায় ভুগবে হয়তো। এখন বিষয় হচ্ছে কাজ কিন্তু সরকার আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই এই কমিশন গঠন হয়েছে, সেই কমিশন কাজ শুরু করেছে। সেই কমিশনের কাজ, কমিশনের যে রিকমেন্ডেশনস, কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তার প্রেক্ষিতেই কিন্তু লিমিটেশনস আছে কিনা বুঝতে চাইছি, কারণ 6 মাস লাগলো আপনাদের এই পরিদর্শনে যেতে। আমার জানাই কিন্তু একই সঙ্গে এটাও সত্য, ধরেন আরেকজনকে ভিকটিমকেও যদি আপনি নেন, ঘটনা কিন্তু একই, অপরাধের যেই ভয়াবহতা যা একই জিনিস দেখবে। আমাদের কাছে মূল জিনিস ছিল জাতির সামনে এটাকে তুলে ধরা। সেই তুলে ধরাটা এত দেরি হলো কেন? আমি কোনো দেরি দেখছি না, কোনো দেরি দেখছেন না? সরি, আমি কোনো দেরি দেখছি না। আগস্টে সরকার সময় লাগা ঠিক আছে, আগস্টে এই সরকার গঠন হয়েছে, আগস্ট থেকে এই আয়নাঘর নিয়ে কাজ শুরু হয়েছে। আপনি 6 মাস সময় লাগা ঠিক আছে, 6 মাস কেন বলছেন আপনি? তার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তো এটা নিয়ে কাজ শুরু করেছে। জাতির সামনে তো এটা আপনারা আরো আগে তুলে ধরতে পারতেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনার এই যে টক শোটা, এটার একটা স্টোরি, এর মধ্যে যে এই বিতর্কটা আমরা বুঝে হোক না বুঝে করি যে অনেক ভিকটিমকে নিয়ে যায়নি কেন, আরো মিডিয়াকে কেন নিয়ে যায়নি। ওনারা বলছিলেন যে এমন এমন ঘর আছে ওখানে একজন মানুষ ঢুকতে পারে না, বা আমরা বলছি 6 মাসে কেন যায়নি। এটা বলার মধ্য দিয়ে এই যে ভয়াবহতা, এটার যে ফোকাসটা, আমি মনে করি ফোকাসটা নষ্ট হয়। কিন্তু সেখানে প্রায়োরিটি নিয়ে প্রশ্ন আছে। প্রায়োরিটি আজকে যদি আপনি প্রশ্ন আছে ফায়জ আহমেদ, গুম নিয়ে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, তাদের আজকে আপনার এই শোটা যদি ব্যাংকিং সেক্টরের অনিয়ম নিয়ে আপনি এখানে বসতেন, তাহলে বলতেন যে 6 মাস কেন লাগলো এই অনিয়মটা ধরতে। এই সরকারের কাছে এমন এক রাষ্ট্র ব্যবস্থা রেখে গেছে, প্রতিষ্ঠানগুলি এমন এক ভয়াবহ অবস্থায় রেখে গেছে, আপনি যেখানে হাত দিবেন সেখানেই ভয়াবহ, এবং মনে হবে কেন এটা প্রথম দিনই ঠিক করে ফেলা গেল না। মানুষের এই যে আবেগ, আগ্রহ, এটাকে অসম্মান করার কোনো জায়গা নেই, কিন্তু বাস্তবতা দিয়ে বিবেচনা করতে হবে। একটু কমিশন কাজ করছে, ইনকোয়ারি কমিশন, সেটা মানুষ তো এখন সেই ব্যাপারে আপনারা কতটা সচেতন? আমরা অবশ্যই সচেতন। আমরা সচেতন না হলে কিন্তু আয়নাঘর ভিজিটই হতো না। আপনি দেখুন, কেউ আয়নাঘরের অস্তিত্ব আছে এটাই তো বিশ্বাস করতে চায় না। সেই বিষয়ে আসবো আমরা। এই প্রসঙ্গে আমরা কথা বলবো হুম্মাম কাদের চৌধুরী। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি জানেন যে আয়নাঘর সত্যি না, এই ধরনের কথাও অনলাইনে বলা হচ্ছে, তো আসলে এই ধরনের প্রোপাগান্ডাকে কিভাবে ফেস করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। মাস 1 বছর ওটা কথা না। কথাটা হচ্ছে গিয়ে যে এই প্রশ্নগুলি কারা তুলছে। আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, মেজরিটি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কিন্তু এখন একটা আন্ডারগ্রাউন্ড পার্টির সদস্য। আওয়ামী লীগকে আমি এখন আন্ডারগ্রাউন্ড পার্টি হিসাবে দেখি। তারা মাঠে নেই, তারা এখন গোপনে কাজ করে। তো তাদের জন্যই ওরা অ্যাক্টিভিস্ট হিসাবে প্রমাণ দেওয়ার জন্য তারা এই প্রশ্নগুলো তুলছে যে এটা কি আসলে আয়নাঘর নাকি না। গতকালকে আমি প্রফেসর ইউনূস সাহেবকে একটা জিনিস দেখিয়েছিলাম, যেগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে, এগুলা অপরাধীদের আসলে শনাক্ত করাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করেন? যেমনটা আমাদের নূর খান লিটন বললেন যে একটি গ্রুপ ধরে নিয়ে যেত, তারপর আরেকটি গ্রুপ আবার টর্চার সেলে নিয়ে যেত, মাঝে কয়েকটি গ্রুপ কাজ করতো, তো সেখান থেকে তো আসলে, এবং তারা কেউ চেহারা দেখাতো না। তো আপনি বিষয়টা, আমার ভাই এখানে বসা আছে, উনি একজন আইনজীবী, উনি আমার থেকে ভালো বলতে পারবে। তবে সবাইকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারবেন এটা কিন্তু আমি জানি যে এটা সম্ভব না। তবে মেইন জিনিস হচ্ছে যে এখানে কমান্ড রেসপন্সিবিলিটি যার কাছে আছে এটা একদম উপর থেকে। এটা শেখ হাসিনার দায়িত্ব ছিল, এটা শেখ হাসিনার আদেশে এগুলো হয়েছে। আমি এখন অন্য মানুষের বিচার খুঁজছি না, শেখ হাসিনার বিচার করতে হবে, কারণ শি ইজ দ্য ওয়ান যে এই অর্ডার দিয়েছিল আমাদেরকে গুম করার। প্রায়োরিটি আজকে যদি আপনি প্রশ্ন আছে ফায়জ আহমেদ, গুম নিয়ে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, তাদের আজকে আপনার এই শোটা যদি ব্যাংকিং সেক্টরের অনিয়ম নিয়ে আপনি এখানে বসতেন, তাহলে বলতেন যে 6 মাস কেন লাগলো এই অনিয়মটা ধরতে। এই সরকারের কাছে
এমন এক রাষ্ট্র ব্যবস্থা রেখে গেছে, প্রতিষ্ঠানগুলি এমন এক ভয়াবহ অবস্থায় রেখে গেছে, আপনি যেখানে হাত দিবেন সেখানেই ভয়াবহ। এবং মনে হবে কেন এটা প্রথম দিনই ঠিক করে ফেলা গেল না। মানুষের এই যে আবেগ আগ্রহ, এটাকে অসম্মান করার কোনো জায়গা নেই, কিন্তু বাস্তবতা দিয়ে বিবেচনা করতে হবে। একটু কমিশন কাজ করছে, ইনকোয়ারি কমিশন, সেটা মানুষ তো এখন সেই ব্যাপারে আপনারা কতটা সচেতন? আমরা অবশ্যই সচেতন। আমরা সচেতন না হলে কিন্তু আয়নাঘর ভিজিটই হতো না। আপনি দেখুন, কেউ কেউ আয়নাঘরের অস্তিত্ব আছে এটাই তো বিশ্বাস করতে চায় না। সেই বিষয়ে আসবো আমরা। এই প্রসঙ্গে আমরা কথা বলবো হুম্মাম কাদের চৌধুরী। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি জানেন যে আয়নাঘর সত্যি না, এই ধরনের কথাও অনলাইনে বলা হচ্ছে। তো আসলে এই ধরনের প্রোপাগান্ডাকে কিভাবে ফেস করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। মাস এক বছর ওটা কথা না। কথাটা হচ্ছে গিয়ে যে এই প্রশ্নগুলি কারা তুলছে। আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, মেজরিটি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কিন্তু এখন একটা আন্ডারগ্রাউন্ড পার্টির সদস্য। আওয়ামী লীগকে আমি এখন আন্ডারগ্রাউন্ড পার্টি হিসাবে দেখি। তারা মাঠে নেই, তারা এখন গোপনে কাজ করে। তো তাদের জন্যেই ওরা অ্যাক্টিভিস্ট হিসাবে প্রমাণ দেওয়ার জন্য তারা এই প্রশ্নগুলো তুলছে যে এটা কি আসলে আয়নাঘর নাকি না। গতকালকে আমি প্রফেসর ইউনূস সাহেবকে একটা জিনিস দেখিয়েছিলাম, যেগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে। এগুলা অপরাধীদের আসলে শনাক্ত করাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করেন? যেমনটা আমাদের নূর খান লিটন বললেন যে একটি গ্রুপ ধরে নিয়ে যেত, তারপর আরেকটি গ্রুপ আবার টর্চার সেলে নিয়ে যেত, মাঝে কয়েকটি গ্রুপ কাজ করতো। তো সেখান থেকে তো আসলে, এবং তারা কেউ চেহারা দেখাতো না। তো আপনি বিষয়টা আমার ভাই এখানে বসা আছে, উনি একজন আইনজীবী, উনি আমার থেকে ভালো বলতে পারবে। তবে সবাইকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারবেন এটা কিন্তু আমি জানি যে এটা সম্ভব না। তবে মেইন জিনিস হচ্ছে যে এখানে কমান্ড রেসপন্সিবিলিটি যার কাছে আছে এটা একদম উপর থেকে। এটা শেখ হাসিনার দায়িত্ব ছিল, এটা শেখ হাসিনার আদেশে এগুলো হয়েছে। আমি এখন অন্য মানুষের বিচার খুঁজছি না, শেখ হাসিনার বিচার করতে হবে, কারণ শি ইজ দ্য ওয়ান যে এই অর্ডার দিয়েছিল আমাদেরকে গুম করার। আসবো আমরা এই প্রসঙ্গে আমরা কথা বলবো হুম্মাম কাদের চৌধুরী। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি জানেন যে আয়নাঘর সত্যি না, এই ধরনের কথাও অনলাইনে বলা হচ্ছে। তো আসলে এই ধরনের প্রোপাগান্ডাকে কিভাবে ফেস করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। মাস এক বছর ওটা কথা না। কথাটা হচ্ছে গিয়ে যে এই প্রশ্নগুলি কারা তুলছে। আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, মেজরিটি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কিন্তু এখন একটা আন্ডারগ্রাউন্ড পার্টির সদস্য। আওয়ামী লীগকে আমি এখন আন্ডারগ্রাউন্ড পার্টি হিসাবে দেখি। তারা মাঠে নেই, তারা এখন গোপনে কাজ করে। তো তাদের জন্যেই ওরা অ্যাক্টিভিস্ট হিসাবে প্রমাণ দেওয়ার জন্য তারা এই প্রশ্নগুলো তুলছে যে এটা কি আসলে আয়নাঘর নাকি না। গতকালকে আমি প্রফেসর ইউনূস সাহেবকে একটা জিনিস দেখিয়েছিলাম, যেগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে। এগুলা